হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। আজকে আমরা একটি মজার বিষয় সম্পর্কে জানবো। তুমি যদি কখনো বাড়ি বানাতে দেখে থাকো, তবে নিশ্চয়ই খেয়াল করেছো যে কখনোই বাড়ির ছাদ প্রথমে বানানো হয় না। প্রথমে তার কাঠামো বানানো হয় এবং ছাদ বানানো হয় সবার শেষে। এর কারণ কি বলতে পারবে? কারণ হলো কাঠামো ছাড়া বাড়ি নিজে থেকে অবস্থান করতে পারে না। ঠিক তেমনি আমাদের দেহেরও একটি কাঠামো রয়েছে। আমাদের দেহের এই কাঠামোর নাম হলো কঙ্কাল। আজকের পর্বে আমরা কঙ্কাল তন্ত্র সম্পর্কে বেসিক ধারণা নেব। যে তন্ত্র দেহের কাঠামো গঠন করে দেহকে নির্দিষ্ট আকার দেয় এবং বিভিন্ন অঙ্গকে বাইরের আঘাত থেকে রক্ষা করে এবং চলাচলে সাহায্য করে, তাকে কঙ্কাল তন্ত্র বলে। মানুষ ও অন্যান্য প্রাণীদের বাঁচার জন্য নানা ধরনের কাজ করতে হয়। এই সকল কাজের মধ্যে প্রতিকূল পরিবেশে অনুসন্ধান, নিজেকে রক্ষা, বংশবিস্তার অন্যতম। এই সকল কাজ করতে হলে মানুষ ও অন্যান্য প্রাণীর এক স্থান থেকে অন্য স্থানে যেতে হয়। যে পদ্ধতিতে প্রাণী নিজের চেষ্টায় অল্প সময়ের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, তাকে ওই প্রাণীর চলন বলে। ভূতের সিনেমাগুলোতে আমরা অনেকেই কঙ্কাল নাচানাচি করতে দেখে ভয় পেয়েছি, কিন্তু আমাদের প্রত্যেকের দেহেই কঙ্কাল রয়েছে। এর সঠিক আকার বা অংশগুলো সম্পর্কে কি তোমার সঠিক ধারণা রয়েছে? চলো কঙ্কাল সম্পর্কে কিছু বিস্তারিতভাবে জানা যাক। আমাদের দেহের কঙ্কাল আকারে লম্বা, ছোট, চ্যাপ্টা এবং অসমান। একজন পূর্ণবয়স্ক মানুষের কঙ্কাল মোট 206টি অস্থি দিয়ে গঠিত হয়ে থাকে, কিন্তু শিশুর কঙ্কালে আরো বেশি সংখ্যক অস্থি থাকে। বড় হওয়ার সাথে সাথে শিশুর দেহের কিছু অস্থি একসাথে জোড়া লেগে 206টি অস্থিতে পরিণত হয়। মানব দেহের সব অস্থি এবং এদের সাথে যুক্ত অন্যান্য অংশ মিলে কঙ্কাল তৈরি হয়। কঙ্কালের দুটি অংশ রয়েছে, এগুলো হলো অস্থি এবং তরুণাস্থি। আমাদের দেহে জৈব উপাদানের সাথে ক্যালসিয়াম কার্বনেট ও ক্যালসিয়াম ফসফেট জাতীয় অজৈব লবণ জমা হয়ে যে দৃঢ় ও কঠিন ভারবাহী কলা সৃষ্টি হয়, তাকে অস্থি বলে। মূলত আমাদের দেহের শক্ত যে হাড় রয়েছে সেগুলোই অস্থি, যেমন হাত, পা, কাঁধের হাড় ইত্যাদি। অন্যদিকে কঙ্কাল তন্ত্রের অপেক্ষাকৃত নরম ও স্থিতিস্থাপক অস্থিকে তরুণাস্থি বলে। তরুণাস্থির উদাহরণ হলো আমাদের কানের হাড়, নাকের হাড়। আর একটি অস্থি আরেকটি অস্থির সাথে যুক্ত থাকে অস্থি সন্ধি দিয়ে। অস্থি সন্ধি অস্থিগুলোকে একসাথে যুক্ত করে এবং অস্থি আমাদের চলাচলে সাহায্য করে। অস্থিগুলো ঐচ্ছিক মাংসপেশি দিয়ে একসাথে লাগানো থাকায় ইচ্ছামতো অঙ্গ নড়াচড়া করানো এবং চলাফেরা করা সম্ভব হয়। আমাদের দেহের যে মাংসপেশিগুলো কঙ্কালের উপর থাকে এবং যা আমরা ইচ্ছামতো নিয়ন্ত্রণ করতে পারি, তাই হলো ঐচ্ছিক মাংসপেশি। তাহলে বলা যাচ্ছে যে আমাদের কঙ্কাল তন্ত্র 5টি অংশ নিয়ে গঠিত: অস্থি এবং তরুণাস্থি, পেশি, পেশি বন্ধনী এবং অস্থি বন্ধনী। এই কঙ্কাল তন্ত্রের আবার প্রকারভেদ রয়েছে। মানব দেহের কঙ্কাল তন্ত্রকে দুটি প্রধান ভাগে ভাগ করা যায়: বহিঃকঙ্কাল এবং অন্তঃকঙ্কাল। বহিঃকঙ্কাল দেহের বাইরের দিকে অবস্থান করে, অর্থাৎ আমাদের দেহের বাইরে থেকে যা দেখা যায়, যেমন আমাদের নখ, চুল কিংবা লোম ইত্যাদি এর অন্তর্ভুক্ত। আমাদের শরীরের ভেতরে যে কঙ্কাল রয়েছে তাই আসলে অন্তঃকঙ্কাল। কঙ্কালের এই অংশগুলো আমরা বাইরে থেকে দেখতে পাই না। মূলত অস্থি এবং তরুণাস্থি দিয়ে এই অন্তঃকঙ্কাল গঠিত। দেহ কাঠামো গঠন করা হলো কঙ্কালের সর্বপ্রথম কাজ। কঙ্কাল একটি নির্দিষ্ট আকার ও কাঠামো দান করে আমাদের দেহে। কঙ্কাল তন্ত্রের অস্থিগুলো দেহের তুলনামূলক নরম অংশগুলোকে রক্ষণাবেক্ষণ করে, যেমন করোটি বা মাথার খুলির মধ্যে মস্তিষ্ক, মেরুরজ্জু মেরুদণ্ডের ভিতরে এবং হৃৎপিণ্ড ও ফুসফুস বক্ষগহ্বরে নিরাপদ আশ্রয়ে থাকে ও বাইরের আঘাত থেকে রক্ষা করে। কঙ্কাল পেশিগুলোকে দেহের সাথে আটকে রাখে এবং দেহের ভার বহনে সাহায্য করে। মেরুরজ্জু শব্দটি নিশ্চয়ই শুনেছ। মেরুরজ্জু হলো মেরুদণ্ডের ভিতরে থাকা চিকন ও লম্বা আকৃতির কতগুলো স্নায়ুর সমষ্টি। কঙ্কাল তন্ত্র হাত, পা, দুটি কাঁধ ও শ্রোণীচক্র নড়াচড়ায় সাহায্য করে। আবার পেশিতন্ত্র নড়াচড়ায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অস্থির সাথে পেশি আটকে থাকে, যার ফলে অস্থি নাড়ানো সম্ভব হয় এবং আমরা চলাচল করতে পারি।
এখানে জেনে রাখো, পা এবং মেরুদণ্ডের সংযোগ স্থানে থাকা অস্থিগুলোকে একত্রে শ্রোণীচক্র বলে। কঙ্কালতন্ত্রের অস্থি মজ্জা থেকে লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকা উৎপন্ন হয়। অস্থি মজ্জা হলো অস্থির ভিতরে নরম টিস্যু। অস্থির আরেকটি কাজ হলো খনিজ লবণ সঞ্চয় করে রাখা। ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস ইত্যাদি খনিজ লবণ অস্থি সঞ্চয় করে রাখে। খনিজ লবণ সঞ্চয় করার ফলে অস্থি শক্ত এবং মজবুত হয়। আজকের পর্বে আমরা জানলাম কঙ্কালতন্ত্র সম্পর্কে। আগামী পর্বে অস্থি, তরুণাস্থি ও অস্থিসন্ধি সম্পর্কে জানবো। সে পর্যন্ত শিখর সাথেই থেকো। গত পর্বে আমরা কঙ্কালতন্ত্র সম্পর্কে জেনেছি। আমাদের শরীরের 70% পানি। আমাদের অস্থিতেও কিন্তু পানি রয়েছে। অস্থির মতো একটি শক্ত শুষ্ক পদার্থে কিভাবে পানি থাকতে পারে তা ভাবছো তো? অবাক করা বিষয় হলেও অস্থিতে প্রায় 40 থেকে 50% পানি থাকে। আজকের পর্বে আমরা এই অস্থি, তরুণাস্থি, অস্থিসন্ধি ও পেশি সম্পর্কে জানব। অস্থি দিয়েই শুরু করা যাক। অসংখ্য অস্থি, তরুণাস্থি ও অস্থিসন্ধি মিলে আমাদের কঙ্কালতন্ত্র গঠিত। যোজক কলা রূপান্তরিত হয়ে অস্থিতে পরিণত হয়। অস্থি দেহের সবচেয়ে দৃঢ় বা শক্ত কলা। এর মাতৃকা হল কোষের ভিতরের পদার্থ, যা এক প্রকার জৈব পদার্থ দিয়ে গঠিত। মাতৃকার মধ্যে অস্থিকোষগুলো ছড়ানো বা বিস্তৃত অবস্থায় থাকে। অস্থির দারুণ একটি ক্ষমতা আছে। একদিকে অস্থির পুরানো অংশ ক্ষয় হতে থাকে এবং অন্যদিকে অস্থির মধ্যে নতুন অংশ তৈরি হতে থাকে। অস্টিওব্লাস্ট এবং অস্টিওক্লাস্ট নামক কোষ এই কাজ করে থাকে। অস্টিওব্লাস্ট যেখানে নতুন হাড় তৈরি করে, সেখানে অস্টিওক্লাস্ট পুরাতন হাড় ক্ষয় করতে থাকে। কিন্তু এ ভারসাম্য যখন নষ্ট হয়, তখনই অস্থির বিভিন্ন ধরনের রোগ দেখা দেয়। তবে বয়স বাড়ার সাথে সাথে স্বাভাবিকভাবেই ভারসাম্যটি হাড় ক্ষয়ের দিকে বেশি ঝুঁকে পড়ে। অস্থি প্রধানত ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম এবং ক্যালসিয়ামের বিভিন্ন যৌগ দিয়ে তৈরি। জীবিত অস্থিকোষে জৈব পদার্থ থাকে 40% এবং অজৈব যৌগ পদার্থ থাকে 60%। অস্থির বৃদ্ধির জন্য ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার প্রয়োজন। এসব খাবারের অভাবে অস্থির স্বাভাবিক বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। আমরা সবাই জানি কোলেস্টেরল আমাদের শরীরের জন্য ক্ষতিকর, কিন্তু সূর্যের আলো এই ক্ষতিকর পদার্থকে শরীরের একটি অতি প্রয়োজনীয় উপাদান ভিটামিন ডি তে পরিণত করতে পারে। সূর্যের আলো ত্বকে অবস্থিত কোলেস্টেরলের কিছু রাসায়নিক পরিবর্তন ঘটায়, যা যকৃৎ এবং বৃক্কে আরও কিছু ধারাবাহিক পরিবর্তনের পর ভিটামিন ডি উৎপন্ন করে। তাই যথেষ্ট পরিমাণ সূর্যালোকের সংস্পর্শে সকলের আসা উচিত। যারা সবসময় ঘরে বসে থাকে বা শরীর ঢেকে থাকে এমন পোশাক পরে, তাদের ভিটামিন ডি এর ঘাটতি হওয়ার সম্ভাবনা থাকে। কখনো তোমার কানের পিনাকি লক্ষ্য করেছো? এটা অনেক নরম, তাই না? এর কারণ কি বলতো? এর কারণ হলো তরুণাস্থি। অপেক্ষাকৃত নরম এবং স্থিতিস্থাপক যোজক কলার নাম তরুণাস্থি। একে ইংরেজিতে কার্টিলেজ বলে। তরুণাস্থি অস্থির মতো এতটা শক্ত হয় না। যোজক কলার অন্য রূপ হলো তরুণাস্থি। একক বা জোড়ায় জোড়ায় খুব ঘনভাবে তরুণাস্থির কোষগুলো স্থিতিস্থাপক মাতৃকাতে সাজানো থাকে। তরুণাস্থি বিভিন্ন অস্থির জোড়া লাগার জায়গায় বা অস্থির কিছু অংশে উপস্থিত থাকে। তরুণাস্থি কোষগুলো থেকে এক ধরনের শক্ত ঈষদচ্ছ রাসায়নিক বস্তু বের হয়। একে কন্ড্রিন বলে। তরুণাস্থির মাতৃকা কন্ড্রিন দিয়ে গঠিত এবং এর রং হালকা নীল। তরুণাস্থি কোষ যখন জীবিত থাকে, তখন প্রোটোপ্লাজম খুব স্বচ্ছ এবং নিউক্লিয়াসটি গোলাকার থাকে। কন্ড্রিনের মাঝে গহ্বর বা ফাঁকা অংশ থাকে, যাকে ক্যাপসুল বা ল্যাকিউনি বলে। ল্যাকিউনির ভিতর কন্ড্রোব্লাস্ট বা কন্ড্রোসাইট থাকে। সকল তরুণাস্থি একটি তন্তুময় যোজক কলা দিয়ে বানানো আবরণী দিয়ে ঘিরে থাকে, যাকে পেরিকন্ড্রিয়াম বলে। পেরিকন্ড্রিয়ামের আবরণটির রং চকচকে সাদা, তাই আমরা সাধারণত তরুণাস্থিকে সাদা, নীলাভ এবং চকচকে দেখতে পাই। তোমার বাসায় নিশ্চয়ই স্ক্রু বা পেরেক আছে। স্ক্রু বা পেরেক কেন ব্যবহার করা হয় তা বলতে পারো? কোনো কিছুর সাথে কিছু শক্তভাবে জোড়া লাগাতে স্ক্রু বা পেরেকের প্রয়োজন হয়। তেমনি আমাদের দেহের অস্থিগুলো একসাথে লাগানোর জন্য পেরেক হিসেবে কাজ করে অস্থিসন্ধি। দুই বা তার অধিক অস্থির সংযোগের জায়গাকে অস্থিসন্ধি বলে। প্রত্যেকটি অস্থিসন্ধির অস্থিগুলো একরকম স্থিতিস্থাপক রজ্জুর মতো বন্ধনী দিয়ে শক্তভাবে আটকানো থাকে। আটকে থাকার কারণে অস্থিগুলো সহজে সন্ধিস্থল থেকে ছুটে যেতে পারে না।
এসব সন্ধিস্থল বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ চলাচলে সাহায্য করে। আমাদের শরীরের সকল অস্থিসন্ধি একরকম নয়, এদের মধ্যে কোনোটি একেবারেই নড়ে না, যেমন আন্তঃকশেরুকীয় অস্থিসন্ধি। কোনোটি আবার সহজে নাড়ানো যায়, যেমন হাত এবং পায়ের অস্থিসন্ধি। একটি অস্থিসন্ধিতে দুটি মাত্র অস্থির বাইরের অংশ মিলিত হয়ে একটি সরল সাইনোভিয়াল অস্থিসন্ধি গঠন করে। যখন দুইয়ের বেশি অস্থি মিলিত হয় তখন তাকে জটিল সাইনোভিয়াল অস্থিসন্ধি বলে। সাইনোভিয়াল অস্থিসন্ধির অংশগুলো হলো তরুণাস্থিতে আবৃত অস্থিপ্রান্ত, সাইনোভিয়াল রস এবং অস্থিসন্ধিকে দৃঢ়ভাবে আটকে রাখার জন্য অস্থিবন্ধনী বা লিগামেন্ট বেষ্টিত একটি মজবুত আবরণী বা ক্যাপসুল। সাইনোভিয়াল রস এবং তরুণাস্থির জন্য অস্থির মাঝের ঘর্ষণ এবং ক্ষয় কম হয় ও অস্থিসন্ধি নড়াচড়া করতে কম শক্তি খরচ হয়। অস্থিসন্ধি তিন ধরনের হয়: নিশ্চল অস্থিসন্ধি, ঈষৎ সচল অস্থিসন্ধি, পূর্ণ সচল অস্থিসন্ধি। নিশ্চল অস্থিসন্ধিগুলো অনড় বা নাড়ানো যায় না, যেমন করটিকা অস্থিসন্ধি। ঈষৎ সচল অস্থিসন্ধি একে অপরের সাথে লাগানো থাকলেও সামান্য নড়াচড়া করা যায়, যার ফলে সামনে পিছনে এবং পাশে বাঁকানো যায়, যেমন অস্থিসন্ধি খুব সহজেই নাড়ানো যায়। এগুলো হলো এক ধরনের সাইনোভিয়াল অস্থিসন্ধি। পূর্ণ সচল অস্থিসন্ধির মধ্যে প্রধান হলো বল ও কোটর সন্ধি, কবজা সন্ধি। বল ও কোটর সন্ধিস্থলে একটি অস্থির মাথার মতো গোল অংশ অন্য অস্থির কোটরে এমনভাবে বসানো থাকে যেন অস্থিটি বাঁকানো, পাশে বা সকল দিকে নাড়ানো যায়। বল ও কোটর সন্ধি উদাহরণ হলো কাঁধ এবং উরু সন্ধি। কবজা যেমন দরজার পাল্লাকে দেয়ালের সাথে ধরে রাখে, সেরকম কবজার মতো সন্ধিকে কবজা সন্ধি বলে। কবজা সন্ধি শুধু একদিকে নাড়ানো যায়। হাতের কনুই, জানু এবং আঙুলগুলিতে কবজা সন্ধি দেখা যায়। আজকের পর্বে আমরা অস্থি, তরুণাস্থি ও অস্থি সন্ধি সম্পর্কে জানলাম। আগামী পর্বে জানব পেশি, চলনে অস্থি ও পেশির ভূমিকা সম্পর্কে। গত পর্বে আমরা অস্থি, তরুণাস্থি ও অস্থি সন্ধি সম্পর্কে জেনেছি। আমরা যে পা দিয়ে চলাচল করি তা কিভাবে কাজ করে বলতে পারো? বেশ কয়েকটি পেশি একসাথে কাজ করার ফলে আমরা পা তুলে সামনে আগাতে পারি। আজকের পর্বে আমরা এই পেশি আর চলনে কিভাবে অস্থি ও পেশি সাহায্য করে তা জানব। পেশি হলো প্রাণীদেহের বিশেষ এক ধরনের নরম কিন্তু স্থিতিস্থাপক কলা, যার কাজ হলো প্রাণীর নড়ন, চলন ও বল প্রয়োগে সাহায্য করা। আমাদের দেহের ভিতরের অঙ্গ এবং রক্তনালীর প্রাচীরের অনৈচ্ছিক পেশি, হৃৎপিণ্ডের হৃৎপেশি এবং অস্থির গায়ের সাথে লাগানো ঐচ্ছিক কঙ্কাল পেশি নিয়ে পেশিতন্ত্র গঠিত। পেশিতন্ত্র আমাদের দেহের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। দেহের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন ও চলাফেরায় সাহায্য করে, অঙ্গকে সাজানো এবং ভারসাম্য রক্ষা করে, কঙ্কালতন্ত্রের সাথে মিলিতভাবে দেহের নির্দিষ্ট আকার গঠন করে, গ্লাইকোজেন সঞ্চয় করে। পরে ভবিষ্যতে দরকার হলে গ্লাইকোজেন গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় ভেঙে গ্লুকোজ উৎপন্ন করে, যা শক্তির উৎস হিসেবে ব্যবহার করা হয়। রক্ত চলাচলের ও বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন হৃৎপেশির হৃৎপিণ্ডের স্পন্দনের দায়িত্ব পালন করাও পেশিতন্ত্রের কাজ। এছাড়া মলমূত্র ত্যাগের স্বয়ংক্রিয় কাজে সাহায্য করে। পরিপাকনালীর মধ্য দিয়ে খাদ্যবস্তুর চলনে ভূমিকা পালন করে। মানুষের চলনে অস্থি ও পেশি মিলিতভাবে ভূমিকা পালন করে। অস্থি আমাদের দেহের কাঠামো অর্থাৎ কঙ্কাল গঠন করে। পেশিতন্ত্র দেহের এই কঙ্কাল কাঠামোর উপর একটি আবরণ তৈরি করে। আমাদের দেহে টেন্ডন নামে এক ধরনের দৃঢ় এবং স্থিতিস্থাপক পেশি রয়েছে। এই পেশি ঐচ্ছিক পেশিকে শরীরের অস্থির সাথে আটকে রাখে। স্নায়বিক উত্তেজনা পেলে আমাদের পেশির মধ্যে উদ্দীপনার সৃষ্টি হয়। উদ্দীপনা জাগানোর ফলে পেশি সংকুচিত হয়। আবার যখন উদ্দীপনা সরিয়ে নেওয়া হয় তখন পেশি আগের অবস্থায় শিথিল বা প্রসারিত হয়। পেশির এই সংকোচন প্রসারণের সাহায্যে তার সাথে লাগানো যে অস্থি তা নড়াচড়া করা যায়।
পেশি কোনো অঙ্গকে প্রসারিত, ভাঁজ, উপরে ওঠানো, নিচে নামানো বা কোনো অঙ্গকে প্রধান অক্ষের চারপাশে ও ডানে বাঁয়ে ঘোরাতে পারে। পেশি হাড়ের সাথে আটকে থাকে অথবা একটি হাড়ের সাথে অন্য হাড় বন্ধনীর সাহায্যে আটকে থাকার কাজটি করে টেন্ডন এবং লিগামেন্ট। মাংসপেশির প্রান্তভাগ দড়ি বা রজ্জুর মতো শক্ত ও সরু হয়ে অস্থির গায়ের সাথে লেগে থাকে। হাড়ের সাথে লেগে থাকা মাংসপেশির এই শক্ত প্রান্তকে টেন্ডন বলে। টেন্ডন ঘন সাদা তন্তুর মতো যোজক টিস্যু দিয়ে তৈরি। টেন্ডনের ম্যাট্রিক্সে শাখা প্রশাখাবিহীন শ্বেততন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকে। শ্বেততন্তুগুলো গুচ্ছ বা স্তূপ আকারে এবং একে অপরের সাথে সমান্তরালভাবে আঁটি বা বান্ডিল তৈরি করে সাজানো থাকে। আঁটিগুলো আবার একসাথে মিলিত হয়ে আঁটিগুচ্ছের সৃষ্টি করে। আঁটিগুচ্ছগুলো পুনরায় তন্তুময় টিস্যু গুচ্ছ বা অ্যারিওলার টিস্যু দিয়ে আবৃত হয়ে আরো বড় আঁটিতে পরিণত হয়। অ্যারিওলার টিস্যুর মাঝের দৈর্ঘ্য বরাবর টেন্ডনের মধ্যে তিনটি জিনিস প্রবেশ করে। এগুলো হলো রক্তনালী, লসিকা নালী এবং স্নায়ু। পেশির তুলনায় টেন্ডনের স্থিতিস্থাপকতা বেশ কম। পেশি এবং টেন্ডন যেই জায়গায় যুক্ত হয় সেখানে টেন্ডন তন্তুগুলো পেশিতন্তুর সার্কোলেমায় যুক্ত হয়। টেন্ডনের আঁটিগুচ্ছকে ঘিরে থাকা অ্যারিওলার টিস্যু পেশি বান্ডিল বা আঁটির আবরক টিস্যুর সাথে অবিচ্ছিন্ন সংযোগ তৈরি করে। এই কারণে পেশি এবং টেন্ডনের সংযোগ আরো শক্তিশালী হয়। টেন্ডন অনেক শক্ত প্রকৃতির হওয়ায় অস্থি বা পেশির তুলনায় টেন্ডনের ভাঙা বা ছেঁড়ার সম্ভাবনা অনেক কম। যদি কোনোভাবে টেন্ডন ছিঁড়ে যায় তাহলে সহজে আর জোড়া লাগে না। টেন্ডনের সাহায্যে পেশি অস্থির সাথে লেগে থাকে এবং দেহ কাঠামো গঠন করে। পাতলা কাপড়ের মতো কোমল অথচ কঠিন স্থিতিস্থাপক যে বন্ধনী দিয়ে অস্থিগুলো একে অপরের সাথে সংযুক্ত থাকে তাকে অস্থি বন্ধনী বা লিগামেন্ট বলে। লিগামেন্টে দুই ধরনের ইলাস্টিক তন্তু রয়েছে। প্রথমটি হলো শ্বেততন্তু এবং দ্বিতীয়টি হলো পীততন্তু। লিগামেন্টে পীত বর্ণের স্থিতিস্থাপক তন্তু বেশি পরিমাণে থাকে। কতগুলো চিকন শাখা প্রশাখা বিশিষ্ট জালের মতো তন্তুও লিগামেন্টে ছড়ানো থাকে। শাখা প্রশাখা বিশিষ্ট এই তন্তুগুলো একত্রে গুচ্ছের মতো না থেকে আলাদাভাবে অবস্থান করে। চিকন এই তন্তুগুলোর স্থিতিস্থাপকতা অনেক বেশি থাকে। লিগামেন্টের পীত তন্তুগুলো ইলাস্টিন নামক এক ধরনের প্রোটিন দিয়ে গঠিত। দরজাকে পাল্লার সাথে আটকে রাখতে যেমনভাবে সাহায্য করে এর কবজা, ঠিক একইভাবে লিগামেন্ট হাড়কে আমাদের দেহের সাথে আটকে রাখে। এর কারণেই শরীরের অঙ্গ সব দিক থেকে সোজা বা বাঁকা হয়ে নড়াচড়া করতে পারে। লিগামেন্ট হাড় ও কাঠামোকে ধরে রাখার কারণে হাড়গুলি তার স্থান থেকে সরে যায় না ও বিচ্যুত হয় না। তাহলে আজকের পর্বে আমরা পেশি, চলনে অস্থি ও পেশির ভূমিকা এবং টেন্ডন ও লিগামেন্ট সম্পর্কে জানলাম। আগামী পর্বে আমরা অস্থি সংক্রান্ত রোগ সম্পর্কে জানব। গত পর্বে আমরা পেশি, অস্থি ও পেশির ভূমিকা এবং টেন্ডন ও লিগামেন্ট সম্পর্কে জেনেছি। আজকের পর্বে আমরা বিভিন্ন অস্থি সংক্রান্ত রোগ যেমন অস্টিওপোরোসিস ও রিউমাটয়েড আর্থ্রাইটিস সম্পর্কে জানব। ক্যালসিয়াম একটি গুরুত্বপূর্ণ উপাদান অস্থির গঠন এবং দৃঢ়তার জন্য। অস্থির বেড়ে ওঠার জন্য ভিটামিন এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্য দরকার। ক্যালসিয়ামের অভাবে আমাদের হাড় বা অস্থিতে ক্ষয়জনিত এক ধরনের রোগ হয়ে থাকে যার নাম অস্টিওপোরোসিস। কিছু নির্দিষ্ট বয়স ও গোত্রের মানুষদের মাঝে এই রোগটি দেখা যায়। সাধারণত বয়স্ক বা বৃদ্ধ পুরুষ ও নারীদের মাঝে এই রোগ বেশি দেখা যায়। যেসব বয়স্ক পুরুষ অনেকদিন ধরে স্টেরয়েড যুক্ত ঔষধ গ্রহণ করছেন তাদের ও নারীদের মেনোপজ হওয়ার পরে অস্টিওপোরোসিস রোগের আশঙ্কা বেশি। মেয়েদের একটি নির্দিষ্ট বয়স পরে মাসিক সারা জীবনের জন্য বন্ধ হয়ে যায়। একে মেনোপজ বা বাংলায় রজনীবৃত্তি বলে। যারা অলস জীবনযাপন করেন বা শারীরিক পরিশ্রম কম করেন তাদেরও অস্টিওপোরোসিস হওয়ার ঝুঁকি বেশি। তাছাড়া অনেকদিন ধরে আর্থ্রাইটিসে ভুগলে এ রোগ হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। সাধারণত অস্থিসন্ধি বা জয়েন্টের প্রদাহকেই আর্থ্রাইটিস বলা হয়। দেহে খনিজ লবণ বিশেষ করে ক্যালসিয়ামের ঘাটতি হলে অস্টিওপোরোসিস হয়।
নারীদের মেনোপজ বা রজনীবৃত্তি হওয়ার পর থেকে অস্থির ঘনত্ব এবং পুরুত্ব কমতে থাকে, তখন অস্টিওপোরোসিস দেখা দেয়। কতগুলো লক্ষণ দেখে অস্টিওপোরোসিস হয়েছে কিনা তা বোঝা যায়। অস্থির ভেঙে যাওয়ার প্রবণতা বেড়ে যায়, অস্থির ঘনত্ব বা পুরুত্ব কমতে থাকে, মাংসপেশিতে শক্তি বা বল প্রয়োগের ক্ষমতা কমতে থাকে, পিঠের পিছনে ব্যথা অনুভব হয়, অস্থিতে বা হাড়ে ব্যথা অনুভূত হয়। অস্টিওপোরোসিস হয়েছে কিনা তা সহজেই নিশ্চিতভাবে নির্ণয় করা যায়। টি স্কোর নামক স্কোরিং সিস্টেমের সাহায্যে অস্থির খনিজ পদার্থ পরিমাপ করে এই রোগ নির্ণয় করা যায়। রোগের প্রথম দিকে তেমন কোনো লক্ষণ দেখা দেয় না, কিন্তু হঠাৎ করে অল্প আঘাতে কোমর বা দেহের অন্যান্য অঙ্গের হাড় ভেঙে যায়। কিছু সতর্কতা মেনে চললে অস্টিওপোরোসিস প্রতিকার করা সম্ভব। 50-এর অধিক বয়সের নারী ও পুরুষদের প্রতিদিন 1200 মিলিগ্রাম ক্যালসিয়াম সেবন করা, দুধের ননির অংশ বাদ দিয়ে পান করা ও দুগ্ধ জাতীয় খাবার খাওয়া, কমলার রস, সবুজ শাকসবজি, সয়া দ্রব্য ও ক্যালসিয়াম জাতীয় খাবার খাওয়া। অস্টিওপোরোসিস হলেও চিন্তার কারণ নেই, চাইলে আমরা অস্টিওপোরোসিস প্রতিরোধ করতে পারি। পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলোর সংস্পর্শে আসা, যেন আমাদের ভিটামিন ডি এর চাহিদা পূরণ হয়। ভিটামিন ডি যুক্ত খাবার গ্রহণ করা, যেমন মাছ, মাশরুম, ডিম, দুধ, মাখন, শাকসবজি ইত্যাদি। কারণ ভিটামিন ডি এর অভাবে আমাদের শরীর কার্যকরভাবে ক্যালসিয়াম শোষণ করতে পারে না। নিয়মিত বা রুটিন মাফিক ব্যায়াম করা। তবে কেউ যদি অস্টিওপোরোসিসে আক্রান্ত হয়ে থাকে, তাহলে ব্যায়াম করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সুষম খাবার গ্রহণ করা। গেঁটে বাত কথাটি হয়তো আমরা অনেকেই শুনেছি, আমাদের আশেপাশে কম বেশি অনেকের মাঝেই এই রোগটি রয়েছে। গেঁটে বাতকে ইংরেজিতে বলা হয় রিউমাটয়েড আর্থ্রাইটিস। শত প্রকারের বাত রোগ রয়েছে এই পৃথিবীতে, এত সকল প্রকারের মধ্যে রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গেঁটে বাত হল সবচেয়ে গুরুতর। সাধারণত বয়স্ক লোকেরা রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগে আক্রান্ত হয়। কম বয়সী ছেলে মেয়েদের মধ্যে গিঁটে ব্যথা, রিউমেটিক ফিভার বা বাতজ্বর জাতীয় রোগের লক্ষণ হতে পারে। গেঁটে বাতের লক্ষণগুলো দেখে আমরা সহজে গেঁটে বাত হয়েছে কিনা তা অনুমান করতে পারব। অস্থিসন্ধিতে ব্যথা হওয়া, অস্থিসন্ধি শক্ত হয়ে যাওয়া, অস্থিসন্ধি নাড়াতে কষ্ট হওয়া, গিঁট বা সন্ধিগুলো ফুলে যাওয়া। বার্ধক্য লোকদের বেলায় গেঁটে বাত থেকে পুরোপুরি আরোগ্য লাভ করা যায় না, তবে কতগুলো ব্যবস্থা নিলে গেঁটে বাত থেকে কিছুটা মুক্তি পাওয়া যায়। অত্যধিক পরিশ্রম হয় এমন শারীরিক কাজ থেকে বিরত থাকা। যেসব গিঁটে যন্ত্রণা করে ওদের উপর কুসুম গরম সেক নেওয়া। অস্থিসন্ধির নড়াচড়া ঠিক রাখতে হালকা ব্যায়াম করা। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যথা উপশমকারী ঔষধ সেবন। তবে ঔষধ শুরু করার আগে শতভাগ নিশ্চিত হয়ে নিতে হবে যে এই লক্ষণগুলোর কারণ আসলেই রিউমাটয়েড আর্থ্রাইটিস কিনা। আজকের পর্বে অস্টিওপোরোসিস ও রিউমাটয়েড আর্থ্রাইটিস সম্পর্কে জানলে আবার দেখা হবে নতুন অধ্যায়ে। সে পর্যন্ত ভালো থেকো।